আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথমে আমি একটু বলে নিই যে যারা যারা হানা টেলসে লাইভ দেখেন বা ফেসবুকে বা ইউটিউবে লাইভ দেখেন, তাদেরকে আমরা অনুরোধ করছি তারা আসুন হানা টেলসে যোগদান করুন। হ্যাঁ, এখানে আপনাদের সব রকমের আপনারা পোস্ট করতে পারেন, আপনাদের লেখা গল্প, নাটক, আবৃত্তি, আঁকা, যে কিছু হোক না কেন আপনারা এটা পোস্ট করতে পারেন আমাদের গ্রুপেতে। আর যারা যারা লাইভে আসতে চান তো খুব ভালো কথা, সুস্বাগতম। লাইভে আসুন, আপনাদের জীবনের অভিজ্ঞতা, সেটা বাস্তব হোক, বাস্তব অভিজ্ঞতা, সেটা অলৌকিক হোক কিংবা ভৌতিক হোক, যে কোনো জীবনমুখী হোক, সব আপনারা কিন্তু এসে লাইভে বলতে পারেন। আমরা খুব খুশি হব তাহলে। আর যারা লাইভে আসতে পারছেন না বা চান না, তারা যদি আমাদেরকে লিখে পাঠান তাহলে আমরা আপনাদের লেখাও করে দিতে পারি, আপনাদের লেখা ঘটনাগুলো। তবে একটা কথা, এই লাইভে যখন আসবেন তখন চেষ্টা করবেন যে আপনাদের যেন কাহিনী বা ঘটনাগুলো যেন মৌলিক হয় এবং আপনাদের মোটামুটি বাস্তব হয় বা বাস্তবধর্মী হয়। এখানে কিন্তু আপনারা দেখবেন যে আমরা যারা লাইভ করি তারা কিন্তু কোনো মন গড়া কোনো কাহিনী আমরা লাইভ করি না। আমরা কারোর কাছ থেকে শুনে বা নিজেদের ঘটনা, যদিও আমরা কারোর কাছ থেকে শোনা ঘটনা তার সত্যতা যাচাই করি না, হ্যাঁ, তো আমরা কিন্তু সেরকম ঘটনাই বলি যা লাইভে আসে না। আর এছাড়া যারা পোস্ট করতে চান তখন তা আপনারা মন গড়া কাহিনী আপনারা মানে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, লেখা পোস্ট করতে চান যারা। যাই হোক, এই ব্যাপার। থ্যাংক ইউ গীতা দি, তুমি এসে গেছো, উর্মি এসেছে, গীতা দি এসেছে, ব্যাস। হ্যাঁ, তাহলে কি লাইভটা শুরু করি? ঠিক আছে, আমি তাহলে আমার গল্প আজকে শুরু করছি, আর বেশি সময় নেব না। আচ্ছা, আজকে আমি যে গল্প বলতে চলেছি, এটা গল্প না, ঘটনা। এটা আমার এটা একেবারে যাকে বলে কালেক্টেড গল্প। এটা আমি একজন গ্রাম বাংলার গল্প বলবো, একদম মানে সেই গ্রাম বাংলা মানে ঠাকুমা দিদিমার গল্প নয়, এটা একজনের কাছ থেকে শোনা। আমরা যে হাজার হাজার গ্রাম বাংলার যে মহিলারা থাকেন তার কাছ থেকেই তাদেরই মধ্যে একজনের গল্প আমি আজকে শেয়ার করব। এটা অবশ্যই ভৌতিক গল্প। আচ্ছা, এই যে গল্পের যিনি আর কি বলেছেন তার নাম হচ্ছে লক্ষ্মী মাসি। এই লক্ষ্মী মাসি ওই ক্যানিং এর ওই দিকে, মানে আমি তো নামটা বলতে পারবো না গ্রামের, তো ওই দূর থেকে উনি আসেন। কিরকম, ওই হাঁসের ডিম, মুড়ি, তারপর এটা ওটা জিনিসপত্রগুলো উনি নিয়ে আসেন। এবং উনি কলকাতা শহরে, উনি বলবো না, সে কলকাতা শহরে সে আসে, বেচতে আসে। তাই সেই সূত্রে আমার সঙ্গে তার পরিচয়। এবং অবশ্যই আমাদের মতন যারা আর কি ভূতের গল্পের গ্রুপের সঙ্গে যুক্ত আছে তারা তো সংগ্রহ করি, তার কাছ থেকে আমি কিছু গল্প আমি সংগ্রহ করেছি, তারই একটা বলবো। এই মাসি একদম মানে যাকে বলে প্রত্যন্ত গ্রামের মেয়ে, এবং ওর জীবনে অনেকগুলো ভৌতিক ঘটনা আছে। হাসিও না, তো হাসি পাচ্ছে। তো যাই হোক, তো এই মাসি তার জীবনে, এবং এরা গ্রামের মহিলা, এরা ভীষণভাবে সাহসী, এরা যেমন পরিশ্রমী তেমনি সাহসী, কারণ এছাড়া তো কোনো উপায় নেই তাদের। তো ওর বাবা ছিল শিউলি মানে হচ্ছে যে যারা ওই খেজুর গাছে যারা যখন রস নামাতে হয় আর কি, রস কাটতে হয়, কেটে খেজুর গাছ কেটে যারা হাঁড়ি বাঁধে তাদেরকে শিউলি বলা হয়। এর বাবা ছিলেন শিউলি, এবং তাই দিয়ে তো আর সংসার চলে না। শীতকালের সময়টা ওই কাজ করতেন, এবং ওর মা ওই খেজুর রস জাল দিয়ে গুড় বানাতো, মানে খেজুরের গুড়, পাটালি সব বানাতো। এরাও হেল্প করতো, মেয়েরাও হেল্প করতো। তারপর আর বাকি অন্য সময়টা তারা চাষাবাদ করতো বা জন্মজুর খাটতো, এরকম। তো এই লক্ষ্মী মাসির জীবনে বলতো যে এই চায়ের কাপ হাতে নিয়ে আমাদের সে গল্প শুরু হতো।
তো সে লক্ষ্মী মাসি বলতো যে প্রথম আমার জীবনে দিদি আমি ভূত দেখেছি, তখন আমি ছোট। তখন কত বয়স? তখন আমার বয়স 6 কি 7 বছর বয়স। আমরা গিয়েছিলাম কাকার বাড়িতে, সেটাও আর এক গ্রাম। মানে সেটা কি জানো তো, ওই কতগুলো ঘর পরপর, মানে মাটির ঘর একসঙ্গে, তার 4-5টা পাঁচিল দিয়ে ঘেরা, মাটির পাঁচিল দিয়ে ঘেরা, এরকম একটা গ্রাম। মানে গ্রামের কি বলবো, পাড়া বলো বা এই বলো, এরকমভাবে এরকম একসঙ্গে কিছু ঘর নিয়ে তার চারপাশে পাঁচিল দিয়ে দিয়ে এক একটা পাড়া তৈরি হয়। যাই হোক, বলে সেখানে গেছি, আমরা খেলছি। আমরা তখন বেলা, দুপুর বেলা, তখন আমি তখন 6-7 বছরে। ওরা ওই পাঁচিলের বাইরে মাটিতে খেলছে, আরও অনেক বাচ্চা ছিল তার সঙ্গে। এমন সময় বললো যে জানো দিদি, আমাদের সামনে একটা তাল গাছ ছিল। আমরা ছোট, হঠাৎ দেখছেন তাল গাছ থেকে একটা টকাস করে একটা ঢিল এসে পড়লো। গুড ইভিনিং বিশালাক্ষী। হ্যাঁ, তো বলে একটা তাল গাছ থেকে একটা ঢিল এসে পড়লো। আমরা অবাক, প্রথমটা আমরা গ্রাহ্য করিনি। তারপর দেখছি আর একটা ঢিল পড়লো, এরকমকার টকাটক করে ঢিল পড়ছে। আমরা বাচ্চারা খেলা থামিয়ে দেখার চেষ্টা করছি যে তাল গাছ থেকে ঢিলটা কে ফেলছে, কিন্তু আমরা কাউকে দেখতে পাচ্ছি না। মানে গাছের মধ্যে আমরা উঁকি ঝুঁকি মেরে দেখলাম, গাছে কেউ নেই, বসে নেই, অথচ আমাদের চোখের সামনে মানে টকাটক করে ঢিল পড়ছে। এবং আশ্চর্যের ব্যাপার, ঢিলগুলো আমাদের কারোর গায়ে লাগেনি, কোনো বাচ্চার গায়ে লাগেনি। সেই সময় একটা বাচ্চা, মানে আমাদেরই একজন, তখন দৌড়ে গেল, দৌড়ে গিয়ে ঘরেতে গিয়ে কাকাকে ডেকে আনলো আমার। যে কাকা দেখবে এসো, একটা কি এরকম ঢিল পড়ছে। ও বললো, আমার কাকা এলো, এসে কাকার সামনেই টকাটক করে আরো ঢিল পড়ছে। মানে গাছের সামনে বেশ অনেক ঢিল পড়েছে, জড়ো হয়েছে। তখন কাকা কি বুঝলো, আমাদের কিছু বললো না, আমরা সবাইকে ধরে একদম টেনে নিয়ে গেল, চল 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 এখান থেকে বলে আমাদেরকে পুরো, মানে বলে গেলে খাট ধাক্কা দিয়ে আমাদেরকে ঘরেতে ঢুকিয়ে দিল পুরো, ওখানে আর গেল না। তো এটাও একটা ব্যাপার। এরকম আমি বললাম, আমি কাউকে দেখিও নি, কিন্তু চোখের সামনে এত ঢিল পড়তে আমি নিজের চোখে আমি দেখেছি। আপনি গাছ থেকে ঢিল পড়ছে, কেউ কোথাও নেই। এইটা হচ্ছে, ও বললো, আমার জীবনের প্রথম মানে ভূত দেখার গল্প। হ্যালো সুকানলাল, গুড ইভিনিং। আচ্ছা, নেক্সট বললো যে তারপর তো আমরা ছিলাম অনেকগুলো ভাই বোন, আর ওখানে বাবা তো সামান্য রোজগার ছিল। আমাদের বোনদের একটু বড় হতেই আমার মা কি করলো, আমাদেরকে কলকাতায় নিয়ে এলো। কলকাতায় নিয়ে এসে আমাদের এক একজনকে এক একটা বাড়িতে আর কি গৃহ সহায়িকার কাজেতে রেখে দিল। তাও তো আমি তো কলকাতায় ভালোই ছিলাম। তারপর যে বাড়িতে ছিলাম তারাও আমাকে ভালোবাসতো, ভালোই যত্ন করতো। তারপর যখন একটু বড় হলাম, আমার মা এলো আবার, এসে আমাকে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিল। কাউকে জানলাম না, শুনলাম যে আমার বিয়ে। মা আমাকে, যেটা হয় আর কি, এই ধরনের এদের লাইফটা এইরকমই। হ্যালো তাপসী। হ্যাঁ তাই, আচ্ছা, বলো তো, একদিন দিল্লিতে আমাদের সঙ্গে হয়েছে। হ্যাঁ বলো তো। তো যাই হোক, যার সঙ্গে বিয়ে দিল সে গ্রামে মাছ ধরে, মাছ টাছ ধরে সে সংসার চালায়। তো যাই হোক, সে আবার আমার মানে শুরু হলো স্ট্রাগল, আবার আমার কাজ শুরু হলো। কলকাতায় যে কদিন ছিলাম একটু ভালোই ছিলাম। তো সেখানে শুরু হলো কাজ। আমার বর মাছ ধরতে যেত, মানে ও আমাকে যে ভাষায় আর কি বলেছে আমি সেটাই বলছি। আমার বর মাছ ধরতে যেত, আমি ওর সঙ্গে যেতাম। তো একদিনকার ঘটনা বলি, এটাও একটা মানে ভৌতিক ঘটনা ওর জীবনে। তো বলছে যে আমার বর একদিনকে মাছ ধরতে গেল, আমাকেও সঙ্গে নিয়ে গেল। আমার তখন কত বয়স বলো, আমার তখন বয়স হার্ডলি 15-16, সেরকম বয়স হবে, 15-16 বছর বয়সে। রাতে বেলা মাছ ধরা, মানে সকালে মাছ ধরতো না, ওরা রাতে বেলা মাছ ধরতো, দিয়ে সকালে সেই মাছটা আর কি চালান যেত। রাতেবেলা আমি তো চললাম বরের সঙ্গে সঙ্গে সেই নদীর ধারে। আমাদের নদীর ধারটা ছিল কি, তখন কোনো গাছপালা লাগানো ছিল না, পরে মানে বন দপ্তর থেকে গাছপালা লাগিয়েছে, তারপর মশাও এসে জুটেছে। আগে আমাদের কিন্তু কোনো রকম
মশা ছিল না, উৎপাত ছিল না। তো আমরা তখন দেখছি তখন গাছ নেই, পালা নেই, ধুধু করছে নদীর চর, আর পূর্ণিমা চাঁদ, জ্যোৎস্না রাতে মাছ ধরতে গেছি। সে বলবো কি, চারদিকে যেন জ্যোৎস্না ফেটেই পড়ছে একদম। এবং আমার বর আমাকে এসে বলল, তুই এক জায়গায় এখানে চুপ করে বসে থাকবি, হ্যাঁ, আমি যতক্ষণ না আসবো তুই উঠবি না, এবং তুই কেউ ডাকলে একদম সাড়া দিবি না, পেছন দিক থেকে ডাকলেও কেউ সাড়া দিবি না, এমনকি তোকে যদি কেউ আমার গলা করে ডাকে তাহলেও তুই কিন্তু সাড়া দিবি না। আমি তো ঘাড় নাড়লাম। আমি তো বসে আছি ওখানে, একটা হাঁড়ি নিয়ে গিয়েছিলাম ওই মানে মাছ রাখার জন্য। বাপরে, সেটা মানে আমি তো বসে আছি চুপচাপ, আমার বর তো দেখলাম জাল কাঁধে নিয়ে নদীর মধ্যে নেমে গেল। বসে আছি আর দেখছি কি আমার পেছন দিক দিয়ে আশপাশ দিয়ে লোকেরা নামছে। কয়েকজনকে আমি দেখলাম জাল কাঁধে নিয়ে নামছে। হ্যাঁ সত্যি গো, স্নিগ্ধ পরিবেশ, কিন্তু না আমাদের যদি ওইরকম স্নিগ্ধ পরিবেশে ছেড়ে দেওয়া হয় না, ওখানেই অজ্ঞান, চারপাশে লোকজন কেউ নেই, মানে নিস্তব্ধ, শুধু নদীর জলে একটু ছলাৎ ছলাৎ আওয়াজ, চারদিক পূর্ণিমায় ভেসে যাচ্ছে বলে চর চর নদীর জলের মধ্যে সেই চাঁদের আলো ঝিকমিক করছে সেরকম। তা আমি তো বসে আছি, তারপর দেখি নদী পেছন থেকে না লোক নামছে, মানে কেউ যেন যাচ্ছে, লোক জাল কাঁধে নিয়ে নামছে, কেউ কোনো কথা বলছে না, বা আমার সঙ্গে আমার দিকে ফিরেও তাকাচ্ছে না, বা কথাও বলছে না, নিজেরা গিয়ে জলে নামছে। তা আমি তখন তো লক্ষ্মী মাসিকে বলেছিলাম, দেখো ওরাই ওদের তোমাকে ভূত ভাবছে, যে একটা বহু চড়ার মধ্যে একটা হাঁড়ি নিয়ে বসে আছে চরের মধ্যে, তোমাকেই বোধহয় ওরা ভূত ভাবছে। না দিদি, ওই লোকগুলো নামছিল পুরো মানুষ। আমি তুই মানুষের মতো বলে, একটা মানুষের মতো কি, ওরা মানুষ জলে নামছে, কিন্তু যারা জলে নামছে তারা কিন্তু আর উঠছে না, সব একটার পর একটা পর করে না জলে নামছে ঠিকই, কিন্তু জল থেকে উঠছে না, আর কেউ আমার দিকে তাকাচ্ছেও না, বা আমার সঙ্গে কথাও বলছে না। আমি তো সব দেখতে পাচ্ছি, চোখের কোণ দিয়ে বলো, আমি তো বুঝতে পারছি। তারপর খানিক পরে আমার বর মাছ নিয়ে উঠে আসছে, নিয়ে হাঁড়িতে ঢালছে, ঢেলে আবার চলে যাচ্ছে। এরকম করতে করতে বার 2-3 করার পর তখন আমার বর এসে বলল, চল অনেক হয়েছে, এবার বাড়ি যাই। তারপরে আমাকে ওই হাঁড়িটার মধ্যে তো মাছগুলো ঢেলে আমরা কথা বলছি যে চল বাড়ি যাই। হঠাৎ দেখি হাঁড়িটা শশা করে চলে যাচ্ছে। মানে বললো, হ্যাঁ গো দিদি, হাঁড়িটা হাঁটছে এর ওপর দিয়ে, পুরো মাটির ওপর দিয়ে, যেন কেউ যদি অদৃশ্য হাতে যদি কেউ টানে, যা হাঁড়িটা এরকম ভাবে মাছ ভর্তি হাঁড়িটা হেঁটে চলে যাচ্ছে ওদিকে। আমার বর তো দৌড়ে গিয়ে খপ করে ধরে কার উদ্দেশ্যে আমি জানি না, কি অসভ্য গালাগালি চিৎকার করছে কথা। আমি তো অবাক, কাউকে দেখতে পাচ্ছি না। আমার বর অন্যদিকে তাকিয়ে কি রকম কাকে উদ্দেশ্য করে বলে যাচ্ছে। এইখানে বলে রাখি, ওর বর কিন্তু এগুলো জানতো, কিছু গুণিনের কাজ নাকি জানতো, সেটা আমাকে বলেছে। এবং ওরা যখনই মাছ ধরতে আসতো, ওদের দেহবন্ধন করে আসতো, লক্ষ্মীদেরও দেহবন্ধন করে করে দিত। তাকে যা বেরো, মাছ একটাও দেবো না চিৎকার করছে মাছ। তো আমি তখন জিজ্ঞাসা করলাম, আমার চেয়ে বয়সে বড়, ভয়ও পেতাম, হ্যাঁ। তো আমি জিজ্ঞাসলাম, কাকে বলছো? তো বললো, ওই যে দাঁড়িয়ে আছে, আমাকে বলছে মাছটা দিয়ে যা, মাছগুলো দিয়ে যা, একটাও দেব না তোকে। আমাকে আবার শাসাচ্ছে, বলছে কি করে নিয়ে যাস আমি দেখবো। হ্যাঁ তুই দেখ কি করে নিয়ে যাই, তুই দেখ বলে বলছে। যে আমি তো তখন আমি হাঁ হয়ে গেছি, এইসব ব্যাপার স্যাপার দেখি আমি কিছুই শুনতে পাচ্ছি না, আমি একতরফা শুনছি। ও চিৎকার করছে যে হ্যাঁ তুই দেখে, হ্যাঁ তুই দেখে নে, আমিও দেখি তুই কি করতে পারিস। বললো, আমাকে ধর, হাঁড়িটা ধর। বলে আমি একটা দিক আর আমার বর একটা দিক ধরলো, ধরে তো সেই হাঁড়ি নিয়ে তো আমরা ঘরেতে চলে এলাম। চলে এসে এখন ওই হাঁড়ি তো আর ঘরের মধ্যে রাখা যাবে না, আমাদের মাটির ঘর ঢুকবেও না। হাঁড়িটা বাইরে রেখে তার উপর ন্যাকড়া সব চাপা টাপা দিয়ে আমরা তো শুতে গেলাম। তারপর সকালবেলা উঠে আমি দেখি কি একদম মানে অদ্ভুত দিদি, হাঁড়ি খালি, কিচ্ছু মাছ নেই, একটাও নেই। এমনকি যে মাছের যে কাটা পড়ে আছে যে সেও না, কিচ্ছু না, হাঁড়ি একদম পরিষ্কার খালি।
সমস্ত মাছ। আমি বললাম দেখো তোমাদের মাছ বোধহয় কেউ চুরি করে নিয়েছে। না দিদি, চুরি করলে ওরকমভাবে মাছ ওরকমভাবে চুরি করা যায় না, ওরকমভাবে চুরি হয় না। তো এইটা একটা অদ্ভুত ঘটনা। আর আমার বর তখন কপাল চাপড়াচ্ছে, এই রে ঘর বন্ধ, মানে ঘর বন্ধন দিলাম কিন্তু ওই বাইরেটা আমার বন্ধন দেওয়া হয়নি। ও ঠিক আমাদের পেছন পেছন চলে এসেছে, এসে এরকমভাবে যা পুরো মাছ খালি করে দিয়ে চলে গেল, আমাদের সব পরিশ্রম বৃথা চলে গেল। এটা একটা ঘটনা। আমি আবার এরকম ঘটনা, অদ্ভুত অদ্ভুত ঘটনাগুলো আমি শুনিনি। এরকমভাবে কেউ মাছ চুরি করে, বা আমি শুনেছি মাছের মানে গ্রাম বাংলার গল্প মানে এসব মাছের গল্প হ্যান গল্প আছে, ভৌতিক গল্প মানে, কিন্তু তাই এরকম শুনিনি। তাই এটা ওর মুখেই শুনলাম, আর শুনে আমার মনে হলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আচ্ছা, এই দুটো গল্প, এই দুটো বললাম। এবার পেতনি, হ্যাঁ বলছে তো, বলে তো পেতনি নিয়ে যায়, কিন্তু ও পেতনি দেখেছে না যায় না। ওর বর বলেছে যে খুব অদ্ভুত গল্প। তো এটা এরকম রোজ হতো না, এক আধ দিনই মানে খুব কমই, মানে বোধহয় এক আধবারই হয়েছিল, এবং তার গল্পই আমার কাছে করেছিল। আচ্ছা, এবার বলি, এই মাসিটার জীবনে না কিছু অদ্ভুত অদ্ভুত মানে একটু দুঃখের ঘটনাও আছে। সেটা কি বলবো, সেটা এ বলেনি, সেটা আর একজন বলেছিল। সে ওকে, এই লক্ষ্মী মাসিকে যে চেনে সে বলেছিল। ওরা তো অনেক কষ্ট করেছিল, তো অনেক কষ্ট করে ওরা একটা জায়গায়, একটা একটা গ্রামে আছে, জাস্ট নামটার পেছনটা বলবো খালি। হ্যাঁ, তোমরা পেপারে অনেক নাম এরকম খালি দিয়ে নাম তো পাওয়া যায়। সেই জায়গাতে, মানে রিমোট এরিয়া যাকে বলে, যখন ওরা বললো সেখানে আমরা ওখানে একটু জমি কিনলাম, চাষের জমি। এবার তো একটু সেটেলড হতে হবে, তো একেবারে মানে রিমোট এরিয়াতে আমরা সস্তায় পেলাম, মানে আমাদের বাজেটের মধ্যে জমি পেলাম। আমরা সেখানে একটু গ্রামের মানে চাষাবাদ করবো আর কি, সেটেলড হব বলে ওখানে। ও ঠিক সেটেল কথাটা বলেনি, ও বলে এবার আমরা থিতু হব বলে আমরা কিনেছিলাম। কিছু জমি কিনলাম, সেখানে একটা বাড়িও বানালাম, মাটির বাড়ি সেখানে। আর বাড়ির সামনে একটা ছোট্ট পুকুর কাটা ছিল, মানে তখন তো ওখানে জল নেই, মানে টিউবওয়েল কিছু ছিল না। ফলে তার জন্য নিত্য ব্যবহারের জন্য ওর একটা ছোট পুকুর বাড়ির সামনে, একদম বাড়ির কাছেই লাগোয়া একটা ছোট্ট পুকুর কেটেছিল। এরকম একটা আমি যা শুনেছিলাম। তা মাসিটার প্রথম একটা মেয়ে ছিল, বড় মেয়ে। আমি এটা জানি না যে এই যে ঘটনাটা আমি বলতে চলেছি এটা কি রকম অদ্ভুত ব্যাপার। ওই মেয়েটা নাকি তখন 7-8 বছর বয়স। একবার ও তাল নিয়ে আসছিল। গ্রামাঞ্চলে কিন্তু এটা খুব নিয়ম যে একেবারে যে কখনো সন্ধ্যের পর তাল নিয়ে যাবে না, মানে রাস্তায় বেরোবে না, একদম কোথাও মাঠে ঘাটে কোথাও যেন তাল যেন সঙ্গে না থাকে। আমি জানি না ভূতেরা কি তাল পছন্দ করে, কে জানে, হতেও পারে হয়তো। তো তাল নিয়ে মেয়েটা তাল নিয়ে ফিরছিল, বাড়িতে আসবে। তো মার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিল, ওর মাও কোথায় বোধহয় গিয়েছিল। তো মাটা আসছে না দেখে মেয়েটা একলাই রওনা হয়েছে এক ব্যাগ তাল নিয়ে। তো বাড়িতে রওনা হয়েছে, এবং ওর মা তো জানে না, ওর মা দেখেছে, ওর মা সেই জায়গাটায় এসে দেখেছে মেয়ে নেই। তো ও ভাবছে বোধহয় মেয়ে চলে গেছে, কি ব্যাপার। ওর মা বাড়ি চলে এসেছে, বাড়ি চলে এসে দেখে মেয়ে আসেনি। লক্ষ্মী মাসি দেখে যে ওর মেয়ে আসেনি। তো খোঁজ আবার দুশ্চিন্তা, সারা রাত ধরে তো ওরা তো আর কি বসে রইল সারা রাত, খোঁজাখুঁজিও একটু আধটু করলো। সকালবেলাতে একজন চাষি দৌড়তে এসে বলল যে একটা লাশ পাওয়া গেছে। কোথায়? সবাই দৌড়ে এসেছে, আশপাশের লোকজনরা। কোথায় গেছে না, ওই চাষিটির ক্ষেতের মাঝখানে একটা মেয়ের নাকি লাশ পাওয়া গেছে। গিয়ে দেখে মানে সবাই, মানে গ্রাম শুদ্ধ লোক ভেঙে পড়েছে। গিয়ে দেখে যে মেয়েটি হুমড়ি খেয়ে চাষের ক্ষেতে পড়ে আছে, মুখটা না কাদার মধ্যে গোজা, যেন মনে হচ্ছে তাকে মাথাটা পেছন থেকে করে চেপে কেউ ঢুকিয়ে দিয়েছে। তা আমি জিজ্ঞেস করছিলাম যে কিছু খারাপ কিছু হয়েছে ওর সঙ্গে? না গো দিদি, অন্য আর কি যে মাসিটা ছিল সে বলেছে, এটা লক্ষ্মী মাসি কিন্তু বলেনি। তো বললো যে এটা কিচ্ছু না গো দিদি, কেউ কিচ্ছু নেই, গায়ে একটা আঁচড় পর্যন্ত নেই, যেমন জামা, সুন্দর জামা টামা পরা সবই ছিল, শুধু মনে হচ্ছে যেন মুখটাকে
ইয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, পাঁকের মধ্যে, পাঁক বলবো, ওই মাটির মধ্যে চেপে ঢুকিয়ে দিয়েছে। যখন তাকে টেনে তোলা হলো মুখটা, সে যে ভয় পেয়ে চোখ বড় বড় করেছিল তাও নয়, যেন মনে হচ্ছে ঘুমোচ্ছে, মুখটা ওরকম করে গোঁজা। কি জানি বাবা, এটাকে আমি খুবই আশ্চর্য ব্যাপার। বলে কেউ মারেনি ওকে। এবং তালের ব্যাগটা মানে ছিল পাশে পড়েছিল, তাল শুদ্ধ ব্যাগটা পাশে পড়েছিল। কি জানি, হতে পারে। এটা একটা খুব খারাপ ব্যাপার ছিল। ওই মেয়েটার এরকম ভাবে মারা গেল, প্রথম মেয়েটা মারা গেল। তারপরে একটা সেকেন্ড বেবি হলো ওর, সেটাও একটা মেয়ে ছিল। মানে ও বলছে, ও দুপুরবেলা রান্না বান্না শেষ করে, আর মাটির ঘর তো গরম, ন্যাচারালি ও দাওয়াতে শুয়েছিল, মানে বারান্দা বা দাওয়াতে শুয়েছিল দুপুরবেলা, বাচ্চাটা পাশে ঘুমোচ্ছিল। ও মা, কখন বাচ্চাটা উঠেছে, উঠে ওকে ডিঙিয়ে চলে গেছে, চলে গিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে, ছোট্ট বাচ্চা নেমেছে, হামা দিয়ে দিয়ে নেমেছে, নেমে সোজা পুকুরে, একদম পুকুরটা পাশেই ছিল, একদম ঘরের পাশে, সোজা পুকুরে একদম। না গো গীতাদি, চোরাবালি থাকলে তো ডুবে যাবে, কিন্তু ওর তো শরীরটা ডোবেনি, শরীরটা ঠিক ছিল, শরীর টরীর বলে শুয়ে আছে একদম মানে ক্ষেতের উপর শুয়ে আছে, শুধু মাথাটাকে যেন মনে হচ্ছে চেপে কে ঢুকিয়ে দিয়েছে এইরকম। চোরাবালি নয় গো দিদি, ওরা তো ওখানে চাষ করছে না, চাষিরা তো চাষ করছে, চাষের ক্ষেতের মধ্যে তো বালি আসার কথা নয়। কিন্তু অদ্ভুত ব্যাপার এটা। তো সেকেন্ড বেবিটা ওরকম ওকে পাশ কাটিয়ে নেমেছে, বাচ্চাটা ছোট, মানে হামা দিতে দিতে নেমেছে। বিকেলবেলা উঠে বাচ্চা দেখে, হঠাৎ ঘুম ভেঙে দেখে বাচ্চা নেই পাশে, খোঁজ খোঁজ খোঁজ, কোথায় গেল কোথাও খুঁজে পাচ্ছে না। খানিক্ষণ পরে ওই পুকুরটা থেকে বাচ্চাটার বডি ভেসে উঠেছে। তো ওর হাজব্যান্ড তো রেগে যাবেই প্রচন্ডভাবে, এই কেউ কোনো মা এরকম করে ঘুমোয়? তো ও বলছিল, ওর মানে বলছে এমন কাল ঘুমে ধরলো যে বাচ্চাটা ওকে ডিঙিয়ে চলে গেল, নামলো, বাচ্চাটা কোনো আওয়াজও করেনি, কিছুই না। একটা বাচ্চা যে হাসে, খিলখিল করে বা কিচ্ছু না, নেমে সোজা পুকুরে চলে গেল, পুকুরে ডুবে চলে গেল। সেকেন্ড বেবিটাও এরকম চলে গেল। তারপর আবার একটা থার্ড বেবি হলো, সেটাও একটা মেয়ে, সেটাও ঠিক সেম ভাবে মারা গেল পুকুরেতে। এবার কিন্তু ওর হাজব্যান্ড কিন্তু খুব রেগে গিয়ে পুকুরটা বুঝিয়ে দিল, একদম বন্ধ করে দিল, আর না, যথেষ্ট হয়েছে। তো এইবার তারপরও ওর একটা ছেলে একটা মেয়ে আর কি হয়েছিল, তারা ভালো ছিল, তারা বড়ও হয়েছে। এবং সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো কি, ওর ছেলেকে, এখন তো মাসির বয়স হয়ে গেছে অনেক, বললো আমার ছেলে, ওর ছেলে বড় হলো, তাকে বিয়ে দিল, এবং তারও ঠিক পর পর সেম 3টে মেয়ে। তো লক্ষ্মী মাসের ধারণা ওর মেয়েরাই বোধহয় ফিরে এসেছে, তারও ঠিক পরপর। আর আমাকে ছবিও দেখিয়েছিল। হ্যাঁ, হাই তনুদি, কেমন? হ্যাঁ গো, খুব ভালো আছি। তো 3টে বাচ্চা, তারও 3টে মেয়ে হয়েছে। এবং লক্ষ্মী মাসিকে আমি জিজ্ঞেস করছিলাম, তুমি এখন কেন এত পরিশ্রম করো, তোমার ছেলে তো মোটামুটি বড় হয়েছে। সে তো আছে, না দিদি, না বৌদি, আমি আমার নাতনিদের মানুষ করে যাব। ওর একটা হয়তো এটা একটা ধারণা যে আমার মেয়েদের আমি যখন কিছু করতে পারিনি, তখন আমি মানে এই নাতনি হিসেবে যারা এসেছে তারা তো মানে ওর ধারণা ওর মেয়েরাই, যে কাজ আমি করতে পারিনি সেই অসমাপ্ত কাজ ওদেরকে আমি লেখাপড়া শেখাবো, বড় করবো। সত্যি তাই, মানে ও 3টে বাচ্চা স্কুলে পড়ে, আমাকে ছবি দেখিয়েছিল, খুব সুন্দর দেখতে, 3টে বাচ্চা, ফুটফুটে মেয়ে ওর নাতনি। তো বলে ওদেরকে আমি বড় করে মানুষ করে ওরা যেন নিজের পায়ে দাঁড়ায়। বিয়ের জন্য চেষ্টা আমি করি না, বিয়ে টিয়ের কথা বাদ দাও, আমি ওদেরকে নিজের পায়ে, হাই মুক্তা, নিজের পায়ে দাঁড় করিয়ে। আসলে ও তো কলকাতায় যাওয়া আসা করে, ফলে ওর আউটলুকটা একটু অন্যরকম। বলে ওরা যেন নিজের পায়ে দাঁড়ায়, এবং তুমি আশীর্বাদ করো যেন ওরা খুব বড় হয়। হ্যাঁ নিশ্চয়ই, আমাদের সবার আশীর্বাদ রইল আর কি। এইটা একটা ওর জীবনের গল্প 3টে। আর এরপর আরো টুকটাক আছে, পরে আমি কোনো সময় বলবো। আচ্ছা, এই নেক্সট যে ঘটনাটা বলছি, এটা কিন্তু কটা বাজে, 9:30 বাজে। আর আমি আর বেশি সময় নেব না। তো এবার নেক্সট যে ঘটনাটা বলছে, এটা ওই লক্ষ্মী মাসি বলেছিল, ওদের খুব রিসেন্টলি, হয়তো 2020 সালে বোধ হয়, 20 সালে এই ঘটনাটা ঘটেছিল।
এটা ওদের যে জায়গাটা আছে না, রিমোট এরিয়া, তো এখন অবশ্য অনেকটা ডেভেলপ করেছে, এখন অনেক মোটামুটি ভালো হোক ওই মেয়েগুলো। হ্যাঁ সত্যি গো, আমরাও চাই মেয়েরা বড় হোক। ওই সত্যি সত্যি যদি ওদের আগের জীবনে যদি এই যেরকম ঘটে থাকে, এবার যেন খুব ভালো হয়। না, এবারে মেয়েগুলো ভালো পড়াশোনা ভালো করছে এবং তারা আশা করি তারা দাঁড়িয়ে যাবে। ঘড়ি দেখবি না তো তোমরা ডিনার করবে না, আমি বকে যাবো। যাকে বলি, হ্যাঁ তো এইবার নেক্সট যে গল্পটা, এটা কিন্তু বেশি পুরনো নয়, এটা 2020 সালে, হ্যাঁ 2020-র ঘটনা। একদিন কি এসে আমাকে ও বলেছিল যে জানো তো বৌদি, আমাদের একটা ঘটনা হয়েছে ওখানে। কিরকম ঘটনা না, ও বলছিল এই কিছুদিন আগে, হ্যাঁ একটা ছেলে, ওদের ওখানে তো সব মানে কলকাতায় যাওয়া আসা করে বা ক্যানিংও যাওয়া আসা করে, ওই ইয়েতে করে ভোরবেলা ওরা যায়, হলো বাইক নিয়ে যাচ্ছিল ভোরবেলায়, মানে তখন জাস্ট সবে আর কি আকাশটা একটু ফর্সা ফর্সা হয়েছে। তো ওদের ওখানে একটা খাল আছে, সেই খাল, ইন্দ্রাণী বলছে দারুণ লাগছে, ভাল লাগছে তো, সেটাই না জানি না, দেখতে দেখতে ডিনার করবে সবাই, হ্যাঁ সেটাই। তো যাই হোক, ওদের ওখানে একটা খাল আছে, সেই খালটা না ওরা মানে খালটাকে ব্যবহার করে না, অ্যাকচুয়ালি ওই খালটা ছিল একসময় ডাম্পিং গ্রাউন্ড। মানে ওখানে না, মানে তখন তো খুব রিমোট এরিয়া ছিল, তখন তো মানে অনেকদিন আগেকার বলছি, কথা বলছি, তখন ওখানে আর কি কলকাতা থেকে যত মানে কি বলবো বেওয়ারিশ লাশ, তারপরে যত মাঝখানে পুলিশের এনকাউন্টার করা বডিগুলো বা এগুলো না ওইখানে ফেলা হতো। তারপর তো মানে কি বলবো, দুষ্কৃতকারীরা তো আছেই, খুন জখম মার্ডার সমস্ত রকম ডেড বডিগুলোকে না ওই খালেতে ফেলা হতো। ফলে ওই খালটার কাজ মানে আর তখন ফেলা হতো, এখন নয়। এখন তো চারপাশের লোকজন আর কি অনেক হয়ে গেছে, আস্তে আস্তে ডেভেলপ করছে গ্রামটা। তো কিন্তু তাও ওই খালে কিছু, ওই খালের আশপাশে কিছু কিছু ঘটনা ঘটে, এখনো ঘটে। সেরকম একটা ঘটনার কথা বলছে যে একটি ছেলে সকালবেলা ওরকম ভোরবেলা কাজে বেরিয়েছে বাইকে করে, তা ওখান দিয়ে খালটার পাশ দিয়ে আসছে, বাইক নিয়ে বেরিয়েছে, বেরিয়ে এসে ও বলছে যে খালটার উপর একটা কালভার্ট আছে, সে কালভার্টের উপর উঠে দেখে একটা ছোট বাচ্চা ছেলে বসে বসে কাঁদছে। এখন ওর মনে দেখো, মানে মানুষের যাকে বলে বিভ্রম হলে যেটা যা হয়, একটা অত কাক ভরে একটা ছোট বাচ্চা ওখানে, দড়ি দিয়ে ধরো কিসের, আচ্ছা পালাই পালাই করো না, টাইম অনেক আছে, পালাই পালাই করো না। হ্যাঁ তা যাই হোক, বলছি হাসাবি না কিন্তু, না আমার খালি হাসি পায়, কিছু বললেই হাসি পেয়ে যায়। যে যাই হোক, তো ওইখানে কালভার্টের উপর দিয়ে যাচ্ছে, দেখে যে একটা বাচ্চা ছেলে বসে বসে কাঁদছে। ও তখন নেবে, দেখো ও মানে এটাই বলছি বিভ্রম, এটাই বলে যে কখনো যত তোমার মানে কি বলবো অভাবী বলো বা কোনো একটা কারণ, কিন্তু অত ভোরে কোনো বাচ্চা বাড়ি থেকে বেরোয় কখনো না, আর কোনো বাড়ির লোক ছাড়ে, অসম্ভব। কিন্তু ও ওই বাচ্চাটাকে কাঁদতে দেখে না ও বাইকটা থামিয়েছে, থামিয়ে কাছে এই বাচ্চা তুই কে রে, তুই কার বাড়ির ছেলে, তুই কার বাড়ির ছেলে করে এগিয়ে আসছে। কাঁদছিস কেন এখানে, তুই বাড়ি যাবি, তোর বাড়ি কোথায় বলে বলে ও কথা বলতে বলতে এগিয়ে আসছে। তারপরে যে কি হলো ও কিছু জানে না। এবং নেক্সট আর একটা বাইক আছে, মানে সত্যি বলে একটা কথা আছে না, রাখে হরি মারে কে, আর একটা বাইক আসছিল পেছন পেছন, মানে অন্য বাইক আর কি। সেই লোকটা এসেছে, এসে দেখে কালভার্টের উপর বাইক, একটা খালি বাইক দাঁড়িয়ে আছে, এবং সে অবাক হলো। এখন দেখো এখানে লোক, এটাও একটা ভাগ্য, লোকটা হয়তো ভাবতে পারতো যে আগের যে বাইকটা, যেটা খালি বাইকটা দাঁড়িয়ে আছে, মালিকটা হয়তো টয়লেট করতে নেমেছে বা কিছু, সেও না অবাক হয়ে একটা কার বাইক পড়ে আছে, সেও বাইক থামিয়ে এগিয়ে এসেছে। এগিয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে কালভার্টের নিচে থেকে দেখে নিচে যে জল আর কাদা পাদা ছিল, তার মধ্যে দুটো পা এরম এরম করে লাফাচ্ছে, মানে ছড়ছে, যেন শুধু কোমর থেকে দুটো পা যেন ওপর দিকে উঠে
হ্যাঁ, আর মাথাটা ভেতর দিকে যেন দুটো পা ছটপট ছটপট করছে, মানে খুব বেশিক্ষণ হয়নি। সে তো তখন দৌড়ে গিয়ে লাফিয়ে ওপর থেকে লাফ দিয়েছে, লাফ দিয়ে টেনে ওকে তুলেছে, তুলে তখনও বেঁচে ছিল এবং পুরো মাথা কাঁধ মুখ পুরো পাকের মধ্যে মানে ঢোকানো ছিল। উঠে তাকে জল টল দিয়ে তাকে টেনে তুলেছে। তুলে বলছে, কি হয়েছে তোমার? তখন ও না ভয়তে কথা বলতে পারছে না। ও তখন মুখ টুক ধুয়ে বলছে, এরকম বাচ্চাটা কাঁদছিল, আমি কাছে যেতে যে কি একটা হয়ে গেল বুঝতে পারলাম না, মনে হলো যেন কি একটা হয়ে গেল, তারপরে তুমি আমাকে তুললে, আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছিল, আমি তো বুঝতে পারলাম না যে কি হলো। তো তারপর তো বলো, তোমাকে আজকে আর যেতে হবে না কাজে, তুমি বাড়ি যাও বলে তো ওকে মুখ টুক ধুয়ে ওকে বাড়ি পাঠিয়ে দিল। একটা অদ্ভুত ঘটনা, অদ্ভুত ঘটনা যে ওটা তো বাচ্চা তো ছিল না, এবং অনেক অতৃপ্ত আত্মা ওখানে থাকে এবং তারাই বাচ্চার ওদের, এবং সে কি করে যেই ওর কাছে আসতে ফট করে ওকে তুলে নিয়ে গিয়ে পাকের মধ্যে ফেলে দিয়েছে যাতে ও মরে যায়। এটাও একটা ওদের ওখানকার ঘটনা। তারপর থেকে বলছে যে আমার আর মানে ওখান দিয়ে আর কেউ অত ঘুরে যায় না, এবং ওর খালটার বদনাম এখনো আছে এবং ওর আশপাশ দিয়ে লোক যায় না। এবং ওইখান দিয়েই লক্ষ্মী মাসি বলছে, জানো আমার বর্ণাত্মী একবার স্কুল যাচ্ছিল, সাইকেলে করে স্কুল যাচ্ছে, দুপুরবেলা মানে সকালবেলা 10টার সময় হঠাৎ কি দেখে যে ও যে, দেখো দিদি আমাদের এখানে আর টিফিন কে নেবে, টিফিন বলতে তো আমরা অত কিছু নিই না, আমাদের কি একটু মুড়ি নিয়ে যাচ্ছিল আমার নাতনিটা, স্কুল যাবে, ওমা পেছন পেছন মানে কে যেন ও সাইকেলে এসে উড়ে এসে বসলো। ও তো প্রচন্ড ভয়ে কাঠ হয়ে কোনো রকমে সাইকেলে করে দৌড়ে স্কুলে গেছে। সাইকেল ভারী হয়েছিল, তারপর ও প্রচন্ড ভয় পেয়ে গেছে, স্কুল থেকে ফিরে এসে বাড়িতে ও খুব জ্বর হয়ে গেছে, মানে ভয়ের চোটে জ্বর এসে গেছে। বলে এইরকম জায়গাটা এত খারাপ, এত খারাপ। আর কি বলবো গল্প, এটা বললাম। হ্যাঁ, এই কটা গল্পই থাক। আর একটা আরো কি বলবো, কিরকম লাগছে বলো। আর এই লক্ষ্মী মাসি বলছিল যে ও এটাও একটা ছোট ছোট ঘটনা বলি, ও তখনও ওদের জায়গাতে তখনও আসেনি, তখনও ইলেকট্রিসিটি আসেনি, আর ও অনেকটা রাস্তা হেঁটে আসতো এরকম ভোরবেলা। বলছে যখন আমরা আসতাম, হ্যাঁ শেষে একটা গল্প বলবি, তো শেষে একটা বলবো, সেটা অন্যরকম গল্প। তো এটা না, তো ও বলছে যে আমি আসছি জানো তো দিদি, আমি আসছি রাস্তা দিয়ে আসছি, এবং এটা মানে দুপাশে রাস্তার দুপাশে গাছ, বড় বড় গাছ, আমি হেঁটে হেঁটে আসছি ভোরবেলা, আমি তখন ট্রেন ধরবো বলে হঠাৎ দেখি কি আমাদের গাছের উপর দিয়ে এক গাছ থেকে আর এক গাছে ঝপাস ঝপাস করে যেন কি লাফাচ্ছে, মানে কোনো বড় পাখি, বড় জাতীয় কোনো পাখি যদি এক গাছ থেকে আর এক গাছে লাফায়, ঝপাং ঝপাং করে লাফিয়ে লাফিয়ে যায়, যেরকম আওয়াজ হয়, আমি রাস্তা দিয়ে হাঁটছি আর ওটাও আমার সঙ্গে সঙ্গে গাছের উপর দিয়ে দিয়ে হাঁটছে। কি হাঁটছে আমি দেখতে পাইনি, কিন্তু আমি আওয়াজ পাচ্ছি, ঝপাং 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 করে যাচ্ছে। তারপর দেখলাম গাছ থেকে একটা কি জিনিসটা কি আমি দেখতে পাইনি, উপর থেকে ঝপাং করে লাফিয়ে পুকুরে এসে পড়লো। আমি হাঁ করে তাকিয়ে দেখছি, তুমি দেখতে পেলে, তুমি দেখলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ওই অন্ধকার রাত্রে, বা তোমার কোনো স্ট্রিট লাইট আছে? এবার না, স্ট্রিট লাইট তুমি তো ভুলে যাও সব কথা, ওই যেটুকু দেখা যায় অন্ধকার রাতে, মানে একদম শেষ রাতের আলোটাতে, সেইটাতে আমি আসছি, দেখা যায় ওখান দিয়ে। এবং দেখলাম ঝপাং করে কি একটা পড়লো পুকুরের জলের মধ্যেও লাফিয়ে। তো পরে ওটা শুনেছিল যে ওর মা, মানে লক্ষ্মী মাসির মা বললো, আমার মা না পরে এটা শুনে বলছে, তোকে একদিন ঘাড় মুটকে মেরে দেবে, তুই যে এইরকম যে তুই যাস না, মানে রাস্তায় ঘাটে তুই একা একা তুই এরকম বেরোস ভোরবেলা, একদিন শুনবো তোকে ঘাড় মুটকে মেরে দিয়েছে পুরো, এরকম ধরনের ঘটনা। শিওর বাবা। আর একটা বলবো, এই ধরনের গ্রামের মানুষদের কথা আমি কেন মানে
ভাবি সত্যি এরা যে জীবন ধারণের জন্য কত পরিশ্রম করে, এদের কত সাহস। এরা তো দেখো, সত্যি কথা বলতে কি হাজব্যান্ডের হেল্প এরা খুব কমই পায়। যেটুকু করেছে ও নিজের চেষ্টায় নিজের পরিশ্রমে করেছে, হাজব্যান্ড হয়তো করেছে কিছুটা করেছে। এবং এই মাসির হাজব্যান্ডও নাকি বললো এত তো সে তো নিজে এত কিছু জানতো, গুনিন টুনিন জানতো, শেষ পর্যন্ত রাগের চোটে ও বিষ খেয়ে মারা গিয়েছিল। কি মানে ফ্যামিলিতে এবার কি ঝগড়াঝাঁটি হয়েছে, মানে মাসির সঙ্গে বোধহয় ঝগড়াঝাঁটি হয়েছে, পুরো ওই পোকা মারার যে ক্ষেতের পোকা মারবার যে বিষগুলো ছিল সেটা খেয়ে মারা গেছে ওর মা। দেখো সে তো মারা গেল, সে তারপর তো পুলিশ টুলিশের কেস, তো সবাই জানতো যে এটা আত্মহত্যার কেস, সেটাও কিছু করলো না, মানে সেরকম পুলিশ কেস হয়ওনি, বা ওরা হয়তো পুলিশে কোনো খবর টবর দেয়ওনি, কারণ অত রিমোট এরিয়াতে পুলিশ যায়ও না। কিন্তু মাসি বলছে দেখো ও নিজে ঝগড়া করে নিজে মরলো, আমাকেও মেরে গেল। হ্যাঁ, রাতের বেলা আমার পায়েতে, জানো তুমি বলবো কি, আমি ঘুমোচ্ছি, আমার পায়েতে এরকম টোকা দিয়ে দিয়ে আমাকে ডাকছে, পায়েতে টোকা। ওরে বাবা, আমি তো শুনে বলছি ওরে বাবা রে, ওরে বাবা, এরকম আমি কোনদিন শুনিনি যে আমাকে পায়েতে সুসুরে দিয়ে। আমি না রেগে গিয়ে বলেছে তুমি আবার আমাকে জ্বালাতে এসেছো বলে আমি এমন ওর দিকে পা ছুঁড়েছি যে আমার পাটা তড়াম করে খাটে গিয়ে লাগলো, খাটের একটা সাইডে আমার পায়ের গোড়ালিতে চোট, মানে খুব চোট পেলাম আমি। এবং তুমি করতে গেলে কেন এরকম, হয়তো কিছু বলতে এসেছিল। না, আমার ও সমস্ত শুনে টুনে কাজ নেই। অনেক ওর ভীষণ বদমেজাজ ছিল, আমাকে অনেক মানে বিরক্ত করেছে, এই আর কি। বললো আমার মেয়েকেও ডেকেছে আমাকেও ডেকেছে, বলে হয়তো কিছু বলতে চাইছিল, সেটা তোমার শুনলে পারতে, এইসব। আচ্ছা ঠিক আছে, অনেক ভূতের গল্প হলো। এবার আমি যেটা গল্পটা বলছি, এটা গল্প না, সেটা তো একদমই একটা অলৌকিক ঘটনা। এবার আমি যাই অলৌকিক একটা ঘটনা বলে যাব, এটা আমাদের ইন্দুর জন্য। আচ্ছা, ইন্দুর জন্যে, ইন্দু তো খুব এই নিয়ে মানে কি বলবো, খুব ভালোবাসে এসব শুনতে। আমি বলি এই যে আজকে একটা যে ঘটনাটা বলতে চলেছি, ইনি একটা অলৌকিক ঘটনা আমাদের। ইনি যার কথা বলবো ইনি কিন্তু এখনো বেঁচে আছেন। ইনি একজন গুরুদেবের খুব ভক্ত ছিলেন। এই মানে যে মহিলাটির কথা বলছি, ইনি আমাদেরই এলাকার বাসিন্দা, এবং এখনো হয়তো বেঁচে আছেন। তো ইনি একজন গুরুদেবের ভীষণ ভীষণ ভক্ত। আহা, একরাশ ভালোবাসা। তো যাই হোক শোনো, তো এবং গুরুদেবের নাম আমি তো বলতে পারবো না, আমি জাস্ট এইটুকু হিন্টস দিচ্ছি। এই সরকারের আগের সরকার যখন ছিল তখন, আমি জানি না তোমরা কতজন আইডেন্টিফাই করতে পারবে, তখন এক গুরুদেবের পার্থিব শরীর নিয়ে খুব ঝামেলা হয়েছিল, জানো তো। মানে উনি দেহত্যাগ করেছিলেন, তার শরীরটা নিয়ে খুব ঝামেলা হয়েছিল। আগেই হ্যাঁ প্রণাম জানাই। এটা কি তোমরা কেউ, আশা করছি তোমরা আন্দাজ করতে পারবে কার কথা বলছি। তার প্রচন্ড নাম হয়েছিল তখন, এবং তার যে নাম কীর্তন না, তখন সবাই শোনা যেত, সব একদম ঘরে ঘরে সেই নাম কীর্তনের কথা শোনা যেত। সেই গুরুদেবের ঘটনা। তো ওই গুরুদেবের অ্যাকচুয়ালি কি হয়েছে, মানে আমি জাস্ট একটু ঘটনাটা বলছি কেন হয়েছে। যে শেষের দিকে কিন্তু ওনারা অত নাম ডাক ছিল না, ওনার নাম ডাকটা ওনাকে অনেক পড়ে গিয়েছিল। আমি দেখো ঘটনাটা সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু আমি এটা শুনেছি যে যিনি আসল গুরুদেব ছিলেন, হ্যাঁ, ও না গীতাতে শুধু ইন্দু না, আমি সবাইকে বলছি, আমি সবাইকে বলছি, না শুধু ইন্দু না, আমি তোমাদের সবাইকেই বলছি। হ্যাঁ, এটা ফেমাস ঘটনা, বিশাল ঠিকই বলেছে। তার পার্থিব শরীর নিয়ে খুব টানাপোড়েন গিয়েছে, সে পুলিশের সাহায্য নিতে হয়েছিল। এটা একটা এই রে, না বিশা, না এই গীতা দি না, এরকম না, তোমাদের সবাইকেই বলছি, তোমার সবাইকে আমরা ভীষণ ভালোবাসি আমি। তো সেটা হয়েছে। তো যাই হোক, খালি হাসি পাচ্ছে আমার বলতে গিয়ে। তো যাই হোক,
আমি যেটা শুনেছি, যিনি আসল যিনি ছিলেন না, তিনি কিন্তু অনেক আগেই শরীর ছেড়ে দিয়েছিলেন। কারণ মানুষের, সত্যি বলতে কি, মানুষের এত চাহিদা আর এত দাও দাও, তারাও মানুষের কল্যাণ করতে এসে না, তারাও আর বোধহয় থই পেয়ে যান না, উনি চলে গিয়েছেন। এবং তখন কি বলবো, ওনার তখন এত অর্থ, এত মানে লোকে উজাড় করে দিত অর্থ, বাই বলো, আর অর্থই তো অনর্থের মূল, জানো। কাজেই সেই গুরুদেব যখন চলে গেলেন, মানে শরীরটা যখন, উফ, আচ্ছা দাঁড়াও, তোমাদের পরে হচ্ছে। তো শরীরটা যখন ছেড়ে চলে গেলেন, হ্যাঁ, তখন কি করলো, এই যে ভক্ত শিষ্যরা তার ছিল না, তার মেজ ভাইকে ঠিক তার মতন দেখতে ছিল। এটা দেখো, আমি আবার বলছি, এটা আমার সম্পূর্ণ শোনা কথা। আমাকে এটা মানে আমি এর কোনো সত্যতা বিচার আমি করিনি, আমি জানি না, এবং যেটা শোনা কথা সেটাই বলছি। তার মেজ ভাইকে সেই জায়গায় বসিয়ে দিল, চেহারার সাদৃশ্য ছিল বলে। কিন্তু সাদৃশ্য থাকলে কি হবে, তার তো কোনো ইয়ে ছিল না, মানে কি বলবো, ক্যারিশমা যেটা ছিল সেটা তো গুরুদেবের ছিল, ওর আসল যিনি ছিলেন তার ছিল। আর এ তো ওনার ভাই, এনার তো কিছু সেরকম ছিল না। ফলে কি হলো, শেষের দিকে আস্তে 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 ওনার নামটা পড়তে শুরু করলো। তারপর শেষের দিকে কিন্তু আর নাম শোনাই যেত না খুব একটা। আগে যেমন একেবারে অর্থের স্রোত বয়ে যেত, সেরকম কিন্তু শেষের দিকে ছিল না। যাই হোক, এনার ঘটনা বলছে আমি। তখন ইনি অরিজিনাল গুরু যিনি, তিনি তখন বেঁচে ছিলেন। তখন তার একটা ঘটনা বলছে। তা এই মহিলাটি, যিনি আমাদের পাড়ার, এনার তখন অল্প বয়স, তখন হায়ার সেকেন্ডারি দেবে, মানে এইচএস তখন দেবে আর কি। তো ইতিহাস পরীক্ষার আগে ওনার যেন মনে হলো যে ওনার ঠিক মতো হয়নি, উনি পাশ করতে পারবেন না। তো যাই হোক, উনি পড়াশোনা করেছিলেন, পড়াশোনাতেও ভালো ছিল, কিন্তু ঠিক কনফিডেন্স পাচ্ছিলেন না, খুব কান্নাকাটি জুড়ে দিলেন গুরুর নাম করে। আমার গুরুর ভীষণ ভক্ত ছিলেন গুরুদেবের, মানে প্রচণ্ড কান্নাকাটি জুড়ে দিলেন, বাঁচাও গুরুদেব বাঁচাও। তো উনি পরীক্ষার আগের দিন রাতেবেলা উনি ঘুমিয়েছিলেন, যখন মানে বই টই ঘেঁটেও কিছু মানে কুল পাননি, উনি ঘুমিয়ে পড়েছিলেন পড়তে পড়তে। তারপরে উনি স্বপ্ন দেখলেন গুরুদেব এসেছেন। গুরুদেব এসে বলছেন, তুই উঠে তোর বালিশের তলায় দেখবি, হ্যাঁ, যেটা দেখবি ঠিক 5 মিনিট আমি সময় দিচ্ছি, 5 মিনিটে তুই যা দেখার দেখে তুই ওটা আবার বালিশের তলায় রেখে দিবি, একদম ঠিক 5 মিনিটের মধ্যে যা দেখার দেখে তুই রেখে দিবি। উনি তো ধর্মন করে উঠে পড়েছেন, উঠে পড়ে বালিশটা তুলে দেখেন কোশ্চেন পেপার। সেই পরের দিনে কোশ্চেন পেপার, তো ইতিহাস প্রশ্ন। উনি তখন কি করলেন, যে উনি তো তখন মানে কি বলবো, উনি মানে ঘুম ভেঙে, তো উনি ঠিক 5 মিনিট, উনিও ঠিক একদম গুরুদেবের মতন কথায় ঠিক 5 মিনিট উনি দেখেছিলেন। ভালো করে কোশ্চেন পেপারটা উনি পড়েছিলেন 5 মিনিট ধরে, পড়ে ভাঁজ করে আবার বালিশের তলায় রেখে উনি, মানে উনি কি আর তখন ঘুমিয়েছিলেন, নিশ্চয়ই 5 মিনিটে ওই মানে ওটা বই এর তলায় রাখলেন, বালিশের তলায় রাখলেন, রেখে কি জানি না তারপরে ঘুমিয়েছিল কি উঠে পড়েছিল জানি না, রেখে তারপর আবার বালিশটা তুলে দেখেন নেই, একদম অদৃশ্য। তো উনি সেই কোশ্চেন পেপার যে কটা ওনার কোশ্চেন মনে ছিল উনি তৈরি করে গেলেন, এবং সব থেকে বড় কথা সেই কোশ্চেনগুলোই কিন্তু এসেছিল। এটাই মানে এটা একটা আশ্চর্য ঘটনা। মানে কে বলে কোশ্চেন লিখে ওর তখনকার দিনে শুধু মানুষই করে। যাই হোক, এটা কথা আমি এটা বলবো না। গুরুদেব নমস্কার করছি, উনি খুবই ইয়ে করেছিলেন। যাই হোক, ওনার পরীক্ষায় উনি ভালোই করেছিলেন, ভালোই দিয়েছিলেন, ভালো রেজাল্ট করেছিলেন। একটা অদ্ভুত ঘটনা গুরুদেবের। এবং এই গুরুদেবের কথা বলবো কি, মানে খুব নাম ছিল ওনার, মানে আসল যিনি গুরুদেব, মানে হিউম্যান কন্ট্যাক্ট একদম করেন না ওনারা। এই ব্যাপার গুরুদেবকেও, হ্যাঁ এটা কিন্তু সত্যি কথা, গুরুদেবকেও শিষ্যের জন্য অনেককেও করতে হয়। আমি নিজেই শুনেছি ইনি মানে এত কান্নাকাটি জুড়ে দিয়েছিলেন যে শেষকালে গুরুদেব মানে বাধ্য হয়ে উনি করেছিলেন। হ্যাঁ, এই জন্যে
এবং এটা কিন্তু লাহিড়ী বাবার ক্ষেত্রেও আমি শুনেছি যে এরকমভাবে ট্রেনকে থামিয়ে, যাই হোক সেটা আমার ঠিক ঘটনাটা মনে নেই, পড়বো। এই না, 9:45 বাজে, 10টা বাজে 10, অনেকক্ষণ বললাম। কেমন লাগলো তোমরা জানিও, আবার আসবো। গুরুদেবকেও শিষ্যের জন্য এসব করতে হয়। হ্যাঁ, ঠিকই বলেছ। হ্যাঁ, হিউম্যান কন্ট্যাক্ট একদম করেন না। হ্যাঁ, সেটা ঠিকই। গুরু যদি সঠিক হন, হ্যাঁ, আর এটা উঠে যাচ্ছে। হ্যাঁ, বিশেষ বিশেষ দিনে ছাড় দেন। হ্যাঁ, যাই হোক, এবার নাও, এবার তোমরা ডিনার করো, আমিও যাই। কেমন লাগলো জানিও, পরে আবার আসবো। হ্যাঁ, পরে আবার আসবে। ইন্দ্রাণী, তুমিও এবার আসবে। হ্যাঁ, এবার আমরা অপেক্ষায় আছি। তারপর গীতাদিকে ধরতে হবে। হ্যাঁ, তুমি আর আসছো না গীতাদি, দাঁড়াও, এবার আবার তোমাকে ধরতে হবে। ঠিক আছে, কেমন লাগলো, ভালো লাগলো কিনা জানিও। আমি তো বকে গেলাম একতরফা। শুভরাত্রি, সবাইকে নমস্কার জানাচ্ছি। শুভরাত্রি, হ্যাঁ, আসছি। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.